ক্লাস 7 তোমাদের আমরা আজকে একটা নতুন আবার টপিকে চলে আসব। সেটা হচ্ছে সংশ্লেষিত যৌগেরই আর একটা প্রকার সংশ্লেষিত যৌগ, সেটা হচ্ছে কি রং ও রঞ্জক। এবার এখানে দেখো, আমরা মানুষরা তো সারাদিনে অনেক রঙিন জিনিস দেখতে অভ্যস্ত। এবার আমাদের চারপাশে অনেক জৈব অজৈব নানা রকম জিনিস আমরা দেখতে পাই যার কিন্তু রঙিন। যেরকম এখানে কয়েকটা তালিকা দিয়েছে। গাজর, হ্যাঁ, গাজরটাকে একটা প্রাকৃতিক জিনিস, ঠিক আছে, সবজি একটা, তাহলে তার রঙের উৎস কি? সেটা জৈব উৎস অবশ্যই। হলুদ, হলুদও জানি, যেটাও তো প্রাকৃতিক উৎস, মানে প্রাকৃতিক একটা জিনিস, তাহলে সেটা তো রঙের উৎস হচ্ছে জৈব। গাঁদা বা গোলাপ ফুলের পাপড়ি, এটাও তো রঙিন, তো এও তো জৈব উৎস, মানে এটা তো প্রাকৃতিকই একটা ফুলের পাপড়ি, সেটা প্রাকৃতিক একটা জিনিস, তাহলে সেখানেও জৈব উৎস। আবার রঙিন প্লাস্টিকের বালতি, সেইটা কিন্তু যে রঙের উৎস সেটা কিন্তু জৈব উৎস নয়, এটা একটা কৃত্রিম, মানে এটা অজৈব উৎস। বাড়ির দেয়াল বা দরজা জানলা বা লোহার আলমারি যদি তোমরা রং হতে দেখো, তাহলে আমরা সেখানে কিন্তু সমস্ত যে উৎসগুলো, মানে রং যে ব্যবহার করি, সেগুলো হচ্ছে কৃত্রিম, মানে অজৈব পদার্থ, মানে এগুলোই কিন্তু হচ্ছে আসলে কিন্তু সংশ্লেষিত যৌগ। রং সাধারণত দুভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে জলে গোলা রং আর একটা হচ্ছে তেলে গোলা রং। যেরকম দেয়াল রং করার সময় তোমরা দেখে থাকবে, যদি দেয়াল রং করা দেখো, দেখবে সেখানে জলে গোলা রং ব্যবহার করা হয়। দরজা জানলা রং করার সময় কিন্তু আবার ব্যবহার করা হয় তেলে গোলা রং। লোহার আলমারি বা লোহার কোনো রকম আসবাবপত্র, সেগুলো যখন রং করা হয় তখন সেখানে ব্যবহার করা হয় তেলে গোলা রং। এবার তাহলে এই যে কোনো রং, ধরো আমি কৌটো খুলে যে যখন এই রঙগুলো করা হচ্ছে, কৌটো খুলে কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না। এখানে ব্যবহৃত বেশিরভাগ যে রং, তার দুটো অংশ থাকে আলাদা, সেটা মেশানোর দরকার হয় দুটো অংশ। এই অংশ দুটোর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে দ্রাবক অংশ, যেটা সাধারণত বর্ণহীন বা সেটা হালকা রঙিন হয়, বেশিরভাগ ক্ষেত্রেই বর্ণহীন হয়। আর রঞ্জক বা পিগমেন্ট অংশ, যেটা রঙিন যৌগের কণা, যেটা কিন্তু আসলে ওই রঙটার জন্য দায়ী। এই রঞ্জক অংশটাকে দ্রাবক অংশের সঙ্গে মিশিয়ে তারপর রঙটা করতে হবে। এবার এই যে দ্রাবক অংশ আর রঞ্জক অংশ, এইগুলো কিন্তু বেশিরভাগ রঙের ক্ষেত্রে দুটো অংশ কৃত্রিমভাবে তৈরি। আমরা সাধারণত প্রাকৃতিক যে সমস্ত আমরা দেখালাম, যে গাজর, হলুদ, গোলাপ ফুলের পাপড়ি, গাঁদা বা আরও অনেক রকম প্রাকৃতিক সবজি, ফল, ফুল, এগুলো আমরা দেখে থাকি, যেগুলো রঙিন পদার্থ, রঙিন যে হয়, সেইগুলোর রঙের উৎস ছাড়া বাদবাকি ক্ষেত্রে এই যে তুমি যে ড্রয়িংটা করো, সেখানে যে রং ব্যবহার করা হয়, ঘরের দেয়ালের রং বা দরজা জানলায় রং করার জন্য যে ব্যবহৃত রং, সেই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই দ্রাবক অংশ, রঞ্জক অংশ, এগুলো কিন্তু কৃত্রিমভাবে তৈরি, মানে সংশ্লেষিত যৌগ। এবার এখানে একটা কথা দেখো, বলা আছে যে অনেক আগে দেখবে জামা কাপড় রং করার যে নীল, তোমরা জানো যে জামা কাপড় আরও উজ্জ্বল সাদা দেখানোর জন্য নীল ব্যবহার করা হয়। এখন সেটা একটা কৃত্রিম যৌগ, মানে কি সংশ্লেষিত পদার্থ, যেটা এখন ব্যবহার করা হয়। আগেকার যে রং করার নীল, সেটা পাওয়া যেত নীল গাছ থেকে, এবং সেইটা বর্তমানে যেটা হচ্ছে, সেটা কারখানায় তৈরি একটা রঞ্জকে পরিণত হয়েছে। তোমরা নীলকর চাষিদের, নীলকরদের সাহেবদের নাম নিশ্চয়ই শুনেছ। সেখানে এই বিদেশি নীলকররা কিন্তু আমাদের দেশে, হ্যাঁ, বিদেশি নীলকররা আমাদের দেশে কিন্তু চাষিদের ধান চাষ করতে না দিয়ে তাদের জমিতে নীল গাছ চাষ করতে বাধ্য করত। বিভিন্নভাবে চাষিদের নির্যাতন করা হতো এবং তারা সেক্ষেত্রে বিদ্রোহ ঘোষণা করে। এটাই আমরা জেনে রাখবে, ইতিহাসে পড়বে তোমরা নীল বিদ্রোহের ইতিহাস। আচ্ছা, এবার তাহলে আমরা এবার আরেকটা পড়বো, সেটা দেখো, আমাদের ব্যবহার করা পেনের কালি বা ছাপার কালি, সেটাও কিন্তু একাধিক রঞ্জকের মিশ্রণে তৈরি। এই যে আমরা বিভিন্ন রকম কালি ব্যবহার করি, লাল, নীল, কালো, সবুজ, হ্যাঁ, সেগুলোও কি হচ্ছে, সেগুলোও কিন্তু সংশ্লেষিত যৌগ। এখানে একটা মানে পরীক্ষা করে দেখার কথা বলা আছে। দেখো, একটা ফিল্টার কাগজ, হ্যাঁ, সেখানে 1 ফোঁটা জেল পেনের কালি নাও। ফিল্টার পেপার, এরকম ফিল্টার পেপার হচ্ছে কোনো মানে
অদ্রাব্য কোনো পদার্থকে, যেমন তোমরা ছাঁকনি দেখো, ঠিক সেরকমই অদ্রাব্য কোনো পদার্থ ধরো জলে দ্রবীভূত হলো না, সেখান থেকে জল থেকে ওই অদ্রাব্য পদার্থটাকে আলাদা করতে আমরা ফিল্টার পেপার ব্যবহার করি। ঠিক আছে, এবার এই ফিল্টার পেপারে একটা টুকরো নিতে বলা হয়েছে। এবার কি করতে হবে, ফিল্টার পেপারের একটা টুকরো আমরা এইরকম একটা টুকরো নিলাম, তার উপর একটা জায়গায় আমরা একটা জেল পেনের কালি দিলাম, কালো কালি মনে করো আমি এখানে দিলাম, 1 ফোঁটা দিলেই হবে। এবার একটা প্লাস্টিকের ছোট স্কেলের গায়ে এই কাগজটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে, মানে এরকম একটা শুধু স্কেল নিতে হবে, যেরকম স্কেল হয় সেরকম একটা স্কেলের গায়ে এই কাগজটাকে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ঠিক যেভাবে ছবিটা দেখছো যে এইটা স্কেলের গায়ে কাগজটাকে সুতো দিয়ে বেঁধে ছবির মধ্যে যেরকমভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। যদি একটু ভালো রেজাল্ট পেতে হয় তাহলে জলের মধ্যে একটু স্পিরিট দিয়ে দেওয়া যেতে পারে। এতে করলে কি, মানে আমি যে কাজটা করলাম এমনভাবে করলাম যে জেল পেনের কালিটা দেখো, এই ফোঁটাটা, কালির ফোঁটাটা এই স্পিরিট আর জলের মিশ্রণের থেকে কিন্তু একটু ওপরে রয়েছে। আমি স্কেলটাকে ওর মধ্যে ডুবিয়ে দিয়েছি, কিন্তু কালির ফোঁটাটা দেখো স্পিরিট আর জলের মিশ্রণের মধ্যে ডোবেনি, কিন্তু ওটা কিন্তু একটু ওপরের দিকে রয়েছে। এবার কিছুক্ষণ পর যেটা দেখা যাবে, তোমরা প্রদীপের সলতে তেলের মধ্যে দিয়ে নিশ্চয়ই দেখেছো, প্রদীপে যখন তেল দেওয়া হয় দেখবে সলতের কিছুটা অংশ তোমার তেলের মধ্যে নিমজ্জিত থাকে, মানে ডোবানো থাকে। এবার যে অংশটা ধরো একটু ওপরের দিকে রয়েছে, তেলটা কিন্তু প্রদীপের সেই মানে ওই সলতের ওই অংশটা দিয়ে আস্তে আস্তে ওপরে ওঠে। একটা কাগজকে তুমি জলের মধ্যে খানিকক্ষণ দিয়ে রাখবে, তুমি যেটুকু অংশ জলের তলায় রেখেছো সেই অংশটা তো জলের তলায় ভিজছেই। ঠিক এইভাবে তুমি স্কেলের সাহায্যে একটা কাগজকে জলের তলায় দিয়ে বেঁধে যদি দিয়ে রাখো, তাহলে দেখবে জলটা তো যেটুকু জায়গা কাগজের জলের তলায় রয়েছে সেটুকু ভিজছেই, আর বাকি কাগজের উপরের অংশটাতেও কিন্তু জলটা আস্তে আস্তে বেয়ে উঠছে, এটা আমরা দেখতে পাবো। এবার এখানেও সেই ঘটনাটা ঘটবে যে এই জলের মধ্যে যে স্পিরিট দিয়ে আমি ওই কাগজের স্কেলে বাঁধা কাগজটাকে, আমি যে ফিল্টার পেপারটাকে ডুবিয়ে দিয়েছিলাম, এবার দেখা যাবে যে জলটা কিন্তু এই স্কেলের মধ্যে বাঁধা কাগজটা বেয়ে বেয়ে উপরে উঠছে এবং সঙ্গে ওর কালির ফোঁটাটাকেও কিন্তু নিয়ে উঠবে। কিন্তু সেখানে যেটা দেখা যাবে যে কালির বিভিন্ন অংশে এক একটা দাগ আমি দেখতে পাবো। ধরো আমি যদি এখানে লাল, নীল, সবুজ নানা রকম মিশ্রণ যদি আমরা নিই, বা একটা কালো কালির ফোঁটা যদি আমি নিই, তাহলে বিভিন্ন রঙে এটা দেখা যাবে আলাদা হয়ে গেছে। তার মানে সেখান থেকে আমরা কি বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো যে এই কালি সেটা হচ্ছে কি বিভিন্ন রঞ্জক পদার্থের মিশ্রণ হয়েছে। তাহলে আমরা এই পরীক্ষাটা এখান থেকে বুঝতে পারলাম। এবার দেখো পরবর্তী অংশে আমরা চলে আসছি, সেটা হচ্ছে সিমেন্ট। সিমেন্ট আমরা জানি, সিমেন্ট হচ্ছে কি যে আধুনিক নির্মাণ শিল্পের একটা প্রধান উপাদান। আমাদের চারপাশে সিমেন্টের বহু জিনিস আমরা দেখতে পাই। বাড়ি ঘর তৈরিতে কিন্তু সিমেন্ট অবশ্যই ব্যবহার করতে হবে। তোমরা সিমেন্টের ব্যবহার কোথায় হচ্ছে সেটা নিশ্চয়ই দেখেছো। বাড়ি তৈরিতে তোমরা দেখো সিমেন্টের সঙ্গে ইট, বালি, লোহার রড, পাথরকুচি এই জিনিসগুলোও লাগে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে সিমেন্টের যে ব্যবহারটা মোটামুটি করা হয় সেটা হচ্ছে কি, যে একটা বালির সঙ্গে সিমেন্ট, জল, এগুলো একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে একটা মিশ্রণ বানানো হয়, মশলা তৈরি করা হয়। এবার ইট গেঁথে গেঁথে তার ওপর কী করা হয়, ইটগুলো গাঁথতে একটা ইট দিয়ে তার ওপর আবার একটা ইট যে বসাবে সেইটা, দুটো ইটকে জুড়তে কিন্তু ওই সিমেন্টটা ব্যবহার করা হয়। আবার দেখবে প্লাস্টার করা হয়, সিমেন্ট ব্যবহার করা হয় সেখানে। আচ্ছা, সিমেন্টের এই এত ব্যাপক ব্যবহারের কারণ কি জানো? সেটা হচ্ছে কি, সিমেন্ট সহজলভ্য, মানে খুব সহজে পাওয়া যায়। আর আবহাওয়ার সঙ্গে যে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা সিমেন্টের জিনিসের স্থায়িত্ব, এটা কিন্তু অনেক বেশি। মানে একবার তৈরি হলে সিমেন্ট দিয়ে জিনিসটা, ইটগুলো যদি তুমি গাঁথো বা প্লাস্টার করা হয় তাহলে কিন্তু সেটা অনেক দিন টেকে। সিমেন্ট একটা রাসায়নিক পদার্থ, এখানে আমরা সংশ্লেষিত যৌগের মধ্যে পড়ছি, মানে সিমেন্টও কিন্তু একটা সংশ্লেষিত পদার্থ এবং এটা একটা রাসায়নিক পদার্থ অবশ্যই।
এখানে দেখো সিমেন্টের মধ্যে বেশ কিছু ধাতু যেমন ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম, আয়রনের অক্সাইড বা সিলিকেট যৌগ মেশানো থাকে। আমরা জানবো তাহলে সিমেন্টের মধ্যে কি কি থাকে যদি প্রশ্ন করে, তখন আমি বলতে পারবো যে সিমেন্টের মধ্যে বেশ কিছু ধাতুর যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রনের অক্সাইড ও সিলিকেট যৌগ মেশানো থাকে। মানে ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, ক্যালসিয়াম সিলিকেট, অ্যালুমিনিয়াম সিলিকেট বা আয়রন সিলিকেট মানে ফেরাস বা ফেরিক সিলিকেট, এই যৌগ মেশানো থাকে। এর উপাদানগুলোর কিছু আমরা খনিজ পদার্থ থেকে পাই। যেমন ধরো এখানে একটা হতে পারে যে জিপসাম চূর্ণ বা চুনা পাথর থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই। তোমরা নিশ্চয়ই চুনা পাথরের যে এটা তোমরা পড়েছো, এটা না সিমেন্ট নিয়ে পড়ছি এখন। চুনা পাথর মানে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে আমরা যদি তাপ প্রয়োগ করি, চুনা পাথরে তাপ দিলে আমরা জানি যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড এটা আমি কী থেকে পাচ্ছি? চুনা পাথর থেকে পেতে পারি। আচ্ছা, এবার দেখো আবার এগুলো যেমন কিছু খনিজ পদার্থ থেকে আমরা পাচ্ছি, আবার কিছু কৃত্রিমভাবে তৈরি। রাজমিস্ত্রিরা, আমি একটু আগে যেটা বলছিলাম যে রাজমিস্ত্রিরা যখন এই সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন তখন বালি আর সিমেন্ট একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তাতে জল মিশিয়ে একটা মশলা তৈরি করা হয়। এবার যদি সিমেন্ট, বালি আর জল মিশিয়ে একটা দলা পাকিয়ে যদি রেখে দেওয়া হয় এক রাত্রি, তাহলে দেখা যাবে কি পুরোটাই জমাট বেঁধে গেছে, যেটা দেখবে খুব মানে সহজে তুমি হাত দিয়ে ওটাকে কিন্তু ভাঙতে পারবে না। সিমেন্ট বালি দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয়। এই ঘটনাটা তোমরা দেখে থাকবে। জলের সংস্পর্শে যেটা হচ্ছে যে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইডে রূপান্তরিত হচ্ছে। মানে জলের সংস্পর্শে ক্যালসিয়াম অক্সাইড যেটা সিমেন্টের মধ্যে রয়েছে সেটা কি হচ্ছে, সেটা কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সাইডে রূপান্তরিত হচ্ছে, CaOH2। সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড জলের সংস্পর্শে ক্যালসিয়াম হাইড্রক্সাইডে রূপান্তরিত হচ্ছে। এবং বিভিন্ন যে সিলিকেট যৌগের কথা আমরা এখানে বলেছি যে সিমেন্টে বিভিন্ন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম বা আয়রনের সিলিকেট যৌগও থাকে, এগুলোর সঙ্গেও কিন্তু জল যুক্ত হয়। এবার এই রাসায়নিক বিক্রিয়াগুলোতে কিন্তু তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, এগুলোতে কিন্তু তাপ উৎপন্ন হয় এবং এই তাপ উৎপন্ন হওয়ার জন্য কী হয়, সিমেন্টটা কিন্তু ফেটে যায়। এই জন্য যাতে মানে ফেটে না যায়, মানে ঢালাইয়ের পর দিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়, ঠিক আছে, ওই তাপটাকে মানে শোষণ করানোর জন্য। বোঝা গেল? তাহলে এই ব্যাপারটা তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে সিমেন্ট কি বা সিমেন্টের মধ্যে কি কি থাকে। তোমরা বলবে সিমেন্ট হচ্ছে একটা রাসায়নিক পদার্থ বা সংশ্লেষিত যৌগ। এখানে সিমেন্টের মধ্যে বেশ কিছু ধাতুর যৌগ থাকে, যেরকম ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম বা আয়রনের অক্সাইড ও সিলিকেট যৌগ মেশানো থাকতে পারে। তুমি এই উপাদানগুলো কোথা থেকে পেতে পারো? কিছু খনিজ পদার্থ থেকে পাওয়া, আবার কিছু কৃত্রিমভাবে তৈরি। খনিজ পদার্থ থেকে কিভাবে তুমি পেতে পারো? এই ক্যালসিয়াম অক্সাইড পেতে পারো, তখন তুমি বলবে যে জিপসাম চূর্ণ বা চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যেতে পারে। সিমেন্ট কিভাবে ব্যবহার করা হয় বাড়ি তৈরির সময়? বালি ও সিমেন্ট একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তাতে জল মিশিয়ে সেটা দিয়ে বাড়ি তৈরি করা হয়। মানে সেটা কি করা হয়, ইট গাঁথা হয় বা ঢালাই করার সময় এটা ব্যবহার করা হয়। সিমেন্টের জিনিসের ব্যাপক ব্যবহারের কি কারণ? সিমেন্ট সহজলভ্য এবং তার মানে সহজে পাওয়া যায় এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা সিমেন্টের জিনিসের স্থায়িত্ব অনেক বেশি। এবার সিমেন্ট, বালি আর জল মিশিয়ে দলা পাকিয়ে রেখে দিলে কি হবে? তুমি দেখবে যে এক রাত্রি রেখে দিলে পুরোটাই একসঙ্গে জমাট বেঁধে যাবে। এই জন্যই বলা হচ্ছে যে ওইটা কি ভাঙা যাবে না সহজে, মানে ওটা কিন্তু স্থায়িত্ব অনেক বেশি। এবার সিমেন্ট বা বালি দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে জল দেওয়ার কারণ কি? এইটা কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে যে জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইডে রূপান্তরিত হয়। পারলে সমীকরণ দিতেও পারো। এবং কিছু সিলিকেট যৌগ যে রয়েছে তাদের সঙ্গে জল যুক্ত হয়। এই রাসায়নিক বিক্রিয়াগুলোতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যেতে পারে, সেই জন্য ঢালাইয়ের পরদিন থেকেই ওর গায়ে জল দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এইটা আমরা আজকে জানলাম। আমরা আজকে 2 ধরনের সংশ্লেষিত যৌগের কথা সম্পর্কে জানলাম। একটা হচ্ছে রং ও রঞ্জক আর একটা হচ্ছে সিমেন্ট।